আমাকে যদি প্রশ্ন করা হয় ব্রাজিল এবং জাপানের ম্যাচটি ব্রাজিলের জন্য কেমন হবে, এক কথায় ব্রাজিলের জন্য সহজ হবে না। বাট এর মানে এটা না যে ব্রাজিল হেরে যাবে। ব্যাপারটা হচ্ছে, ব্রাজিল এবারের বিশ্বকাপে যখন এসেছে তাদের কিন্তু সেই গতানুগতিক তারা যেভাবে হাইপ নিয়ে আসে সেই হাইপটা ছিল না। ইভেন হচ্ছে ব্রাজিলের আলটিমেটলি দলটাও কিন্তু এতটা ভালো ছিল না। তার সাথে তাদের ইনজুরি প্রবলেম অ্যান্ড প্লেয়ারদের পারফরমেন্স প্রবলেম সেটা তো ছিলই। তো এত কিছুর বাইরেও আলটিমেটলি ব্রাজিল যখন বিশ্বকাপটা শুরু করেছে মরক্কোর সাথে প্রথম ম্যাচেই তারা যখন ড্র করেছে তখন আরও ব্যাকফুটে চলে যায়। অ্যান্ড অন্যদিকে আপনি যদি জাপানের ক্ষেত্রে আসেন, জাপান এই বিশ্বকাপের অন্যতম একটা সুন্দর একটা দল। তারা যথেষ্ট ভালো ফুটবল খেলে অ্যান্ড তারা ডিসিপ্লিনড একটা দল। অ্যান্ড এই টুর্নামেন্টের জাপানকে আপনি সবার থেকে এগিয়ে রাখবেন, এটা মোটামুটি সবাই শুরু থেকে বলে আসছে। এখন আপনি যদি ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ, শেষ দুইটা ম্যাচ দেখেন, দেখবেন তারা হাইতির সাথে, যেহেতু মরক্কোর সাথে তারা ড্র করেছে, হাইতির সাথে তারা জিতেছে 3-0-তে, কিন্তু তখনও তারা ওই ছন্দে আসতে পারেনি। কিন্তু শেষ ম্যাচে তারা যখন স্কটল্যান্ডের সাথে নামে তখন কিন্তু দেখা গেল ম্যাচ শুরু হওয়ার আগে নানান সমীকরণ দেখানো হচ্ছিল, নানা কথা বলা হচ্ছিল যে ব্রাজিল স্কটল্যান্ডের সাথে পারবে না, হেরে যাবে, বিদায়ও নিতে পারে, বা তারা 3 নাম্বার দল হয়ে জার্মানিরকে ফেস করতে হতে পারে, বিভিন্ন কথা বলা হচ্ছিল। কিন্তু এমন একটা অবস্থা যে ব্রাজিল আলটিমেটলি স্কটল্যান্ডের ম্যাচেই তারা ভালো খেলেছে, গোল দিয়েছে, ম্যাচটা জিতেছে। কিন্তু শুধু ম্যাচ জেতাতেই তাদের এটা আপনি বুঝতে পারবেন না। তাদের যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট হয়েছে ওই ম্যাচে সেটা হচ্ছে একদম দল হিসেবে যে ফুটবল খেলাটা ব্রাজিল যে টাইপের খেলা খেলে সেটাই তারা কিন্তু এই ম্যাচ থেকে পেয়েছে। তাদের কনফিডেন্সটা অনেক বেশি তারা এই ম্যাচ থেকে তারা গেইন করতে পেরেছে। অ্যান্ড একটা প্রপার ফুটবল খেলার যে ব্যাপারটা থাকে, যে আমার ডিফেন্ডাররা তাদের কাজটা ঠিকঠাক করবে, আমার মিডফিল্ডাররা তাদের কাজটা ঠিকঠাক করবে, আমার যারা অ্যাটাকার যারা আছে তারা সুন্দর অ্যাটাকিংয়ে থাকবে, তারা গোল দিবে, আমার যে চান্সগুলো ক্রিয়েট হচ্ছে ওখান থেকে একটা ফিনিশিং আসবে। ওই ব্রাজিলের খেলার মধ্যে যে ছন্দটা সেটাই কিন্তু এই ম্যাচ থেকে তারা পেয়েছে। এখন এই ম্যাচের পরে যখন আমার ইকুয়েশনটা চলে আসে যে আমি জাপানের সাথে খেলবো, স্বাভাবিকভাবেই সেই আবার পুরাতন কথাবার্তা যে ব্রাজিল তো জাপানের সাথে লাস্ট কিছুদিন আগেই যখন দেখা হয়েছিল সেটাতে হেরেছে, সো এখানেও একটা চান্স আছে। জি, অবশ্যই চান্স আছে, ব্রাজিল এই ম্যাচে হারতেও পারে। বাট ব্রাজিল যেভাবে খেলতেছে এখন, সেখান থেকে আসলে হারাটা একটু কষ্টকর। এই ম্যাচটা ব্রাজিলের জন্য ইজি হবে না। ব্রাজিল প্রচণ্ড প্রেশারে থাকবে, মেন্টালি অনেক প্রেশারে থাকবে। ব্রাজিল যদি তাদের প্রপার খেলাটা খেলতে চায় ওই প্রেশারটা নিয়েই খেলতে হবে। বাট ব্রাজিলের এখন দলের যে শেপটা, সেই শেপ অনুযায়ী ব্রাজিলের এখন যে খেলাটা তারা লাস্ট দুইটা ম্যাচ দিয়েছে, তারা যদি সেভাবে খেলতে পারে তখন তাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। এখন জাপানের খেলা যথেষ্ট ভালো। জাপান ভালো অ্যাটাক করতে পারে, তারা কাউন্টার অ্যাটাকও ভালো করে, তারা মিডফিল্ড থেকে তারা অনেক গোলের চান্স ক্রিয়েট করে, তারা দূরপাল্লার শট থেকেও ভালো গোল করতে পারে। সো তাদের ডি বক্সের বাইরে থেকে গোল করার অ্যাবিলিটিটাও ভালো আছে। তারা ইভেন হচ্ছে সেট পিস থেকেও ভালো গোল করে, তারা কর্নার থেকে ভালো গোল করে। সো এই জিনিসগুলো জাপানের প্লাস পয়েন্ট। অ্যান্ড জাপানের এসবের বাইরেও কিন্তু জাপানের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে জাপান শেষ দেখায় ব্রাজিলকে হারিয়েছে, তাও নর্মাল হারানো না, ব্রাজিল হচ্ছে 2-0-তে এগিয়ে গিয়েছিল, সেখান থেকেই জাপান কামব্যাক করে জিতেছে। বাট এত কিছুর পরও ব্রাজিলের যে জিনিসটা মেইন সেটা হচ্ছে ব্রাজিলের এই টিমটা যথেষ্ট স্ট্রং। তারা এখন যেভাবে খেলতেছে, তারা একটা টিম বন্ডিং বলি, তার একটা ফ্লোতে চলে আসছে। তাদের একজনের সাথে আরেকজনের যে সিঙ্ক্রোনাইজের যে ব্যাপারটা থাকে সেটা অলরেডি হয়ে গেছে তাদের। আপনি যদি গোলকিপারে আসেন, অ্যালিসন অন্যান্য বিশ্বকাপে যেটা দেখা যাচ্ছিল, সে খুব একটা তাকে সেভ করতে দেখবেন না, বিকজ অফ হচ্ছে তার দিকে বেশি অ্যাটাক হতো না। অ্যান্ড যখন নক আউট স্টেজে যেত তখনই আলটিমেটলি অ্যালিসন ওখানে এক্সপোজড হয়ে যেত। বাট এবার দেখেন স্কটল্যান্ডের সাথে অ্যালিসন খুব ভালো ভালো কয়েকটা সেভ দিয়েছে, মোটামুটি 3-4টা সেভ দিয়েছে যেগুলো একদম নিশ্চিত গোল হতে পারতো। সেই জায়গা থেকে আলটিমেটলি অ্যালিসনের জন্য একটা প্লাস পয়েন্ট যে অ্যালিসন তার প্রিপারেশনটা সে নিয়ে রাখতে পারছে। অন্যদিকে আপনি যদি তাদের ডিফেন্সে আসেন, ডিফেন্সে শুরুতে কথা হচ্ছিল যে আমাদের দুই পাশ থেকে দুই ব্যাকে কারা খেলবে বা যারা খেলতেছে তারা আসলে প্রপার খেলাটা খেলতে পারবে না।
সেখানে ওয়েসলি ছিল, ওয়েসলি ইনজুরিতে চলে গেছে, দানিলোর উপরে কেউ ভরসা করে নাই। অ্যান্ড অন্যদিকে অ্যালেক্সান্দ্রোর কথা বলা হচ্ছিল অ্যালেক্সান্দ্রো ভালো করবে না, তো অ্যালেক্সান্দ্রোর জায়গায় আলটিমেটলি ডগলাস সান্তোস খেলছে, তার উপরে ভরসা তেমন একটা করা হয় নাই। কিন্তু আলটিমেটলি তারা এখন যে শেপে আছে, দানিলো লাস্ট 2টা ম্যাচে খুব ভালো খেলছে, অ্যান্ড ডগলাস সান্তোসও খুব ভালো খেলছে। তারা তাদের দায়িত্ব যেটা, তাদের কাজ যেটা, তারা সেটাতে ফোকাস করতেছে। এখন তারা দেখবেন তারা কিন্তু যখন অ্যাটাক হয় তারা উপরে উঠে যায়, কিন্তু ওই যে পিছনে স্পেসটা ক্রিয়েট হয় সেটা কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আলটিমেটলি আবার গ্যাব্রিয়েল এবং মার্কিউনিসের। তো যখন দেখা যায় গ্যাব্রিয়েল উঠে যাচ্ছে তখন সেটা কাভার দেওয়ার দায়িত্ব কিন্তু আবার মিডফিল্ডার থেকে একদম চলে আসতেছে, বা দেখা যাচ্ছে এই ব্যাকে যারা আছে সান্তোস অথবা দানিলো তারা নিচে থেকে যাচ্ছে। সো তারা এটা ওই জিনিসটা তারা মেনটেন করতেছে যে যখন একজন উপরে উঠতেছে আমি তার জায়গাটা ব্যাকআপ দেই, তার জায়গাটা আমি ফিল আপ করে রাখি, ওই স্পেসটা আমি ধরে রাখি, সেটা প্লাস পয়েন্ট। এখন আপনি মিডফিল্ডে আসেন, মিডফিল্ডে ব্রোনো যথেষ্ট ভালো খেলতেছে। মিডফিল্ডে যদি ব্রোনোর খেলা দেখেন দেখবেন সে যেভাবে খেলতেছে তার সব থেকে প্লাস পয়েন্ট কি, সে কিন্তু দেখবেন লাস্ট কয়েকটা ম্যাচে কনসিস্টেন্টলি সে অ্যাটাকে যাচ্ছে, সে অ্যাসিস্ট করতেছে, এবং তার সাথে তার মিডফিল্ডের যেটা মেন দায়িত্ব মিডফিল্ডের কন্ট্রোল নেওয়া সেটাও সে করতে পারতেছে। ব্রাজিলের মেন প্রবলেমটা ছিল তারা হচ্ছে মরক্কোর সাথে আসলে তারা প্রথম ম্যাচটা যেভাবে খেলা উচিত ছিল তারা খেলতে পারে নাই। মরক্কো এখানে অনেক ভালো খেলছে, ব্রাজিল ওই জায়গা থেকে যদি একটু সেকেন্ড ম্যাচ বা থার্ড ম্যাচে যেভাবে খেলছে সেভাবে খেলতে পারতো, ওই ম্যাচটাও তারা জিততে পারতো। বাট তারা আলটিমেটলি ওই যে প্রথম ম্যাচ হিসেবে যেভাবে খেলতে হয় প্রথম ম্যাচের প্রেশারটা তারা নিয়ে ফেলছে, তাদের ওই কম্বিনেশনটা রেডি করতে পারে নাই। বাট এখন কম্বিনেশন তাদের রেডি হয়ে গেছে। আপনি ব্রোনোর সাথে আপনি দেখেন ক্যাসিমিরো আছে, পাকুয়েতা আছে, দুইজনই যথেষ্ট ভালো খেলতেছে। বিশেষ করে পাকুয়েতা ডে বাই ডে সে ডেভেলপ করতেছে, তার প্রত্যেক দিনই তার হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি সে শো করতেছে, বল প্রেস করে বল নেওয়াটা, হাই প্রেসে খেলতেছে পুরো দলটাই, সেটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে মিডফিল্ড থেকে যেভাবে হাই প্রেস করা হচ্ছে সেটা আসলে গোল স্কোরিংয়ের ক্ষেত্রে খুব কাজে দিচ্ছে। এখন আমি যদি মিডফিল্ডটাকে ক্রস করে আমি যদি এখন অ্যাটাকিংয়ে আসি, অ্যাটাকিংয়ে দেখেন ভিনির কথা আগেই বলতে হয়। ভিনি যেভাবে খেলতেছে, ভিনি আলটিমেটলি তার দিকেই পুরো নজরটা নিয়ে যাচ্ছে। ভিনির যেটা প্রবলেম চলে সবসময়, যে ভিনি সবসময় উইংস দিয়ে অ্যাটাক করার সময় সে খুব বেশি একপাশে চলে যেত, অ্যান্ড ওইটা তার কন্টিনিউয়াসলি সেম ফ্লো সেম প্যাটার্ন যেটা অপোনেন্ট ইজিলি ক্যাচ করতে পারতো। তো সে ওটা থেকে বের হয়ে আসতেছে। সে এখন দেখা গেল যে লাস্ট ম্যাচে সে মোটামুটি দুই পাশ থেকেই অ্যাটাক করছে, সে পুরো মাঠেই তার অবস্থানটা ক্লিয়ার করছে, অ্যান্ড তাকে খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে ম্যাথিউস কুনিয়া। কুনিয়া যেভাবে খেলতেছে তার গোল স্কোরিংয়ের ক্ষেত্রে তার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। সে এবং ভিনি সাথে মিডফিল্ড থেকে ব্রোনো তার একটা ভালো কম্বিনেশনে চলে আসছে, এবং এটার সাথে যুক্ত হয়েছে রায়ান। দেখেন রায়ান, কুনিয়া এবং হচ্ছে ভিনি তিনজনই কিন্তু ভালো রান মেক করতে পারে। তিনজন যেহেতু ভালো রান মেক করতে পারে সেক্ষেত্রে আমাদের যেটা সুবিধা হয়ে গেল এখন সেটা হচ্ছে আমরা রাফিনাকে যেহেতু আমরা পাই নাই, রাফিনার জায়গায় রায়ান এসে এখন আমার কাছে পার্সোনালি মনে হয় সে রাফিনা থেকেও ভালো পারফরমেন্স দিচ্ছে, এবং প্রথম ম্যাচটাতে সে যথেষ্ট ভালো খেলেছে। যদি সে ওই ম্যাচে আলটিমেটলি একটা দুইটা গোল পেতো আমি আরও বেশি খুশি হইতাম, কারণ হচ্ছে কি তার যে ধরনের ফ্লো ছিল সে যেভাবে খেলতেছিল, সে একটা গোল পেলে তার কনফিডেন্স অনেক বেশি বুস্ট আপ হয়ে যেত, এবং ওই কনফিডেন্সের কারণে সে আরও ভালোভাবে খেলতে পারতো, কমফোর্টেবলি সে ভালো খেলতে পারতো। তারপরও দেখেন সেই স্কটল্যান্ডের সাথে যেভাবে খেলছে, সে যেভাবে প্রেস করে বল তার দখলে এনেছে, সে যেভাবে বলের কন্ট্রোল নিয়েছে, তার জাস্ট অভাব ছিল একটা সুন্দর ফিনিশিংয়ের, যেটা আলটিমেটলি সে ট্রাই করেছে। বাট সাহো লাকের কারণে হতে পারে বা তার মিসম্যানেজমেন্টের কারণে সে গোল পায় নাই, কিন্তু সে যথেষ্ট ভালো খেলেছে। তো সেই জায়গা থেকে আপনি দেখবেন যে তিনজনের যে কম্বিনেশনটা সেটা কিন্তু একদম পারফেক্ট একটা ভালো পজিশনে আছে। এখন আমি এরপরে যে চিন্তা করি যে নেইমার যখন দলে আসলো, নেইমার দলে আসলে স্বাভাবিকভাবেই দলের পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, এটা একটা জানা কথা। তো সেই জায়গা থেকে নেইমারকে কীভাবে ইউটিলাইজ করতেছে কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি সেটা দেখার বিষয়। এখন কোচ আলটিমেটলি যেটা প্ল্যান করতেছে যে হাফ টাইমের পরে নেইমারকে দিচ্ছে, লাস্ট ম্যাচে নেইমারকে সে 20 মিনিটের জন্য নামিয়েছে, কিন্তু পরের ম্যাচটাতে বিশেষ করে জাপানের সাথে আলটিমেটলি অনেকেই শুরু থেকে নেইমারকে আশা করলো। আমার মনে হয় নেইমারকে আলটিমেটলি হাফ টাইমের পরে ইউজ করাটাই বেটার হবে। কেননা আপনি যখন নেইমারকে যখন নামাবেন হাফ টাইমের পরে, নেইমারের যে ক্যালিভারটা, ওই ক্যালিভারের সাথে যখন জাপানের ডিফেন্সে যারা থাকবে তারা যখন মিট করতে যাবে, তারা অনেকক্ষণ ধরে খেলতেছে, সো তারা একটু টায়ার্ড হয়ে যাবে। বাট নেইমার তো তখন মাত্র নামতেছে, এবং নেইমার দেখেন লাস্ট ম্যাচে সে
15-20 মিনিটেই সে যেভাবে আপনার চান্স ক্রিয়েট করলো, প্রায় 3টা চান্স ক্রিয়েট করলো, সে সেই জায়গায় যখন হাফ টাইমের পরে নামবে তখন সে কতগুলো চান্স ক্রিয়েট করতে পারবে। সো আমার মনে হয় নেইমার নামলে তখন দেখেন আলটিমেটলি লাস্ট ম্যাচে মার্টিনেলিকেও দেখা হয়েছে, দেন হচ্ছে অ্যান্ড্রিককেও দেখা হয়েছে, অ্যান্ড্রিকও যথেষ্ট ভালো রান মেক করতে পারে। সো ওভারঅল আসলে দলের কম্বিনেশন যথেষ্ট ভালো। এরপরে জাপান যেহেতু ভালো দল, জাপানের সাথে আলটিমেটলি যেটা করতে হবে, আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনার কনসেন্ট্রেশনটা ঠিক রাখতে হবে, অ্যান্ড দেখে শুনেই খেলতে হবে। কেননা আপনি জাপানের সাথে যদি কোনো ধরনের ভুল করেন, সেটা আপনি ওই ভুলের যদি আপনি ওটাকে কাভার করতে চান, কামব্যাক দিতে চান, সেটা একটু টাফ হয়ে যাবে। সো আপনার এখানে অবভিয়াসলি জাপানকে আপনি সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। বাট আমার কাছে মনে হয় যে ব্রাজিলের আলটিমেটলি জাপানের সাথে ম্যাচটা তাদের প্রেশার থাকলেও তারা ওটা সুন্দরভাবে শেষ করতে পারবে। এখন এখানে একটা কথা চলে আসে যে ব্রাজিল তো জাপানের সাথে শেষ দেখায় হেরেছে, সেই ম্যাচটাতে যারা ডিফেন্সে যারা ছিল তারা কিন্তু কেউই এখন খেলতেছে না। অ্যান্ড ওই ম্যাচে জাপান যে কামব্যাক দিল, তার 2টা গোলই ছিল কিন্তু ডিফেন্সের ভুলে, ডিফেন্সের নর্মাল ভুলে না। একটা হচ্ছে ডিফেন্ডার সে বল পাস দিতে যেয়ে সে পড়েই গেছে, দেন ওই বলটা জাপানের প্লেয়ার ডি বক্সের ভিতরে পেয়েছে, সে ওখান থেকে গোল দিয়েছে। আর একটা হচ্ছে ডিফেন্ডার সেম প্লেয়ারটাই, সে হচ্ছে তার নামও ব্রুনো, সে হচ্ছে বল নিজে ওন গোল করে দিয়েছে ক্রস থেকে। তো এই জিনিসগুলো আলটিমেটলি হওয়াতেই কিন্তু জাপান ওই কামব্যাকটা দিতে পারছে। এখন ওখানে মিডফিল্ডে বর্তমানে যারা আছে তারাই খেলছে, অ্যান্ড ওখানে অ্যাটাকিং সাইডেও বর্তমানে যারা আছে তারাই খেলছে। বাট চেঞ্জ আছে। চেঞ্জ কি? চেঞ্জটা হচ্ছে যেমন রায়ান অ্যাড হলো, নেইমার অ্যাড হলো। সো তার সাথে ডিফেন্ডার হিসেবে ডিফেন্সে আপনার 4জনই ডিফেন্সে চেঞ্জ হচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গোলকিপার চেঞ্জ হচ্ছে। সো ওই ম্যাচে আলটিমেটলি হ্যাঁ, ওই ম্যাচের রেজাল্টটা জাপানের জন্য একটা প্লাস পয়েন্ট, জাপানের কনফিডেন্স বুস্ট আপ করবে। বাট দিন শেষে ব্রাজিলের আসলে এখন বর্তমানে এসে ফোকাস করতে হবে, বর্তমানে ব্রাজিল যেভাবে খেলতেছে সেটাতে ফোকাস করতে হবে। অ্যান্ড আমার কাছে মনে হয় ব্রাজিল কম্পারেটিভলি ভালো ফুটবল যেহেতু খেলছে, তারা খুব সুন্দরভাবেই তারা এটাকে ম্যানেজ করতে পারবে, তারা সুন্দরভাবেই রাউন্ড অফ 32 চ্যালেঞ্জটা তারা উতরাতে পারবে। প্রেডিকশানে যদি আসি, প্রেডিকশানে আমি বলবো ব্রাজিল এই ম্যাচটা 3-1 জিতে নিবে ইনশাল্লাহ। অ্যান্ড আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।